আমন্ত্রণ বিরতিহীন সংবাদ রাত ৯টায় বাংলাদেশে। আপনাদের সঙ্গে আছি আমি সুমনা সিং এবং আমি গোলাম কিবরিয়া। জানাচ্ছি বার্তাকক্ষের সবশেষ। সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহার ১১ বছরের কারাদণ্ড, অর্থ পাচার মামলায় ৭ ও ঋণ জালিয়াতিতে ৪ বছর। বাড়তি ভাড়ার প্রভাবে বাজারে আরও বেড়েছে চাল, ডাল ও তেল সহ নিত্যপণ্যের দাম। চাপে নিম্ন ও মধ্যবিত্তরা। বাসে ইচ্ছেমতো ভাড়া নেওয়ার অভিযোগ, নৈরাজ্য ঠেকাতে তৎপর নয় বিআরটিএ, এত ভাড়া বৃদ্ধি অমানবিক বলছে ১৪ দল। করোনার মুখে খাওয়ার ওষুধ বাজারে আনলো বেক্সিমকো ফার্মা। মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় ৫০ ভাগ। রাজধানীর আজিমপুর কলোনির দেয়াল ধসে শিশু জিহাদের মৃত্যু, পুরনো হওয়ায় ভেঙে পড়েছে বলছে পুলিশ। শিরোনামগুলো শুনছিলেন, এবার পুরো খবর। ফার্মার্স ব্যাংক থেকে ৪ কোটি টাকার ঋণ নিয়ে আত্মসাৎ ও পাচারের মামলায় সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহাকে ১১ বছরের কারাদণ্ড দিয়েছে আদালত। ঢাকার বিশেষ জজ আদালত ৪-এর বিচারক শেখ নাজমুল আলম ১৮২ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। মামলার বাকি ১০ আসামির মধ্যে খালাস দেওয়া হয়েছে ২ জনকে। এস.কে. সিনহা সহ পলাতকদের বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। ঋণ জালিয়াতি ও আত্মসাৎ মামলায় সুরেন্দ্র কুমার সিনহার বিরুদ্ধে দুদকের করা মামলার রায় এর আগে ২ দফা পিছিয়ে যায়। মঙ্গলবার বিচারক শেখ নাজমুল আলম পূর্ণাঙ্গ রায় ঘোষণা করেন। ফার্মার্স ব্যাংকের অডিট কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতি সে সময় কাঠগড়ায় ছিলেন। আদালতে উপস্থিত ছিলেন জামিনে থাকা ব্যাংকটির সাবেক এমডি এ.কে.এম. শামীম সহ ৬ কর্মকর্তা। তবে এস.কে. সিনহা, রঞ্জিত চন্দ্র সাহা, তার স্ত্রী শান্ত্রী রায় ও ব্যাংকটির ফার্স্ট ভাইস প্রেসিডেন্ট শাফিউদ্দিন আশকারীকে পলাতক দেখানো হয়। রায়ে আদালত এস.কে. সিনহাকে ২ ধারায় ৭ বছর ও ৪ বছর করে মোট ১১ বছরের কারাদণ্ড দেয়। তবে ২ ধারার সাজা একসাথে কার্যকর হবে বলে তাকে ৭ বছর কারাভোগ করতে হবে। মূল ঋণগ্রহীতা মোহাম্মদ শাহজাহান ও নিরঞ্জন চন্দ্র সাহা খালাস পান। বাকিদের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেয়া হয়। জনাব সিনহা সাহেবকে তিনি ৭ বছর এবং ৪ বছর, মোট ১১ বছরের সাজা প্রদান করেছেন এবং অন্যান্য যারা আসামি আছেন তাদেরকে কারো ৩ বছর, কারো ৪ বছরের সাজা পড়েছে এবং বিচারপতি এস.কে. সিনহার ৪৫ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং ওনার ৭৮ লক্ষ টাকা ব্যাংকে ফ্রিজ করা ছিল, সেই টাকাগুলোকে রাষ্ট্রের খাতে বাজেয়াপ্ত করা হয়েছে। রায়ের পর্যবেক্ষণে আদালত বলে, ঋণ অনুমোদনে প্রধান বিচারপতির প্রভাব খাটিয়েছেন এস.কে. সিনহা। আইনজীবী জানান, কেবল আত্মসমর্পণ করলেই রায়ের বিরুদ্ধে আপিল করার সুযোগ পাবেন তিনি। স্ট্যাটাস ওয়ার্ক হয়েছিল যে ব্যাংকিং যে ক্রেডিট পলিসি যেটা থাকে সেটাকে কোনো তোয়াক্কা না করেই ব্যাংকিং অফিসারদেরকে অ্যাবিউজ করে এই প্রধান বিচারপতি সাহেব উনি এই কাজটি করিয়েছেন এবং তিনি লাস্টে উল্লেখ করেছেন যে এটার মূল বেনিফিশিয়ারি হচ্ছেন জাস্টিস সুরেন্দ্র কুমার সিনহা। এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে বলে জানান আসামি চিশতির আইনজীবী। এই রায়ে সন্তুষ্ট না, আমরা উচ্চ আদালতে যাব এবং আমরা মনে করি যে এই রায় যেভাবে প্রচার করা হয়েছে সেখানে আমাদের বিবেচনায়, যেহেতু আমরা মামলা পরিচালনা করেছি, সেখানে মনে হয়েছে যে আইনের কিছু ব্যর্থ রয়ে গেছে, যে কারণে জাজমেন্টের জন্য আমরা অপেক্ষা করব। জাজমেন্ট পাওয়ার পরবর্তী পর্যন্ত উচ্চ আদালতে যাব। সংবিধানের ষোড়শ সংশোধনী নিয়ে সরকারের সাথে দ্বন্দ্বের জেরে ২০১৭ সালে দেশ ছাড়েন সাবেক প্রধান বিচারপতি এস.কে. সিনহা। এর ২ বছর পর ফার্মার্স ব্যাংকের গুলশান শাখায় ৪ কোটি টাকা ঋণ জালিয়াতি ও আত্মসাতের পর পাচারের অভিযোগে এ মামলা করে দুদক। জান্নাতুল ফেরদাউস তানভি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এস.কে. সিনহাই বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি যিনি দুর্নীতির দায়ে আদালতে দোষী সাব্যস্ত ও দণ্ডিত হলেন। রাজনৈতিক বিতর্কে জড়িয়ে ২০১৭ সালে ১০ই নভেম্বর বিদেশে ছুটিতে থাকা অবস্থায় পদত্যাগ করেন সাবেক এই প্রধান বিচারপতি। দেশের ইতিহাসে আর কোনো প্রধান বিচারপতির পদত্যাগের নজির নেই। সংবিধানে ষোড়শ সংশোধনী বাতিলের রায় এবং রায়ের কিছু পর্যবেক্ষণের কারণে তোপের মুখে পড়েন সে সময়ের প্রধান বিচারপতির দায়িত্বে থাকা এস.কে. সিনহা। ২০১৭ সালের অক্টোবরের শুরুতে ছুটি নিয়ে বিদেশে যান তিনি। আমি পালিয়েও যাচ্ছি না, আমি আবার ফিরে আসব। আমি একটু বিব্রত, বিচার বিভাগ, আমি অভিভাবক, বিচার বিভাগের স্বার্থে
বিচার বিভাগটা যাতে কোনো মতে কলুষিত না হোক, এই কারণেই আমি সাময়িকভাবে যাচ্ছি। আমি কোনো কার প্রতি কোনো বিরাগ নেই। এরপর তার বিরুদ্ধে দুর্নীতি, অর্থপাচার, আর্থিক অনিয়ম ও নৈতিক স্খলন সহ সুনির্দিষ্ট 11টি অভিযোগ পাওয়ার কথা জানায় সুপ্রিম কোর্ট প্রশাসন। এছাড়া তার সঙ্গে একই বেঞ্চে বিচারকাজ পরিচালনা করতে অপারগতা জানান আপিল বিভাগের অন্য বিচারপতিরা। এক পর্যায়ে 2017 সালের 11 নভেম্বর বিদেশ থেকে পদত্যাগপত্র পাঠিয়ে দেন বাংলাদেশের 21তম প্রধান বিচারপতি এসকে সিনহা। দুর্নীতির অভিযোগ অস্বীকার করে আসে এসকে সিনহা যুক্তরাষ্ট্রে বসে এ ব্রোকেন ড্রিম নামে একটি বই লেখেন। বইতে উল্লেখ করেন তাকে পদত্যাগে বাধ্য করে নির্বাসনে পাঠানো হয়েছে। 2019 সালের জুলাইয়ে এসকে সিনহা যুক্তরাষ্ট্র থেকে কানাডায় গিয়ে রাজনৈতিক আশ্রয় চেয়েছেন বলে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। বাংলাদেশের সংবিধানের 13শ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আপিল বিভাগের যে বেঞ্চে বাতিল হয়, এসকে সিনহা ছিলেন তার অন্যতম সদস্য। এছাড়া 2011 সালে বঙ্গবন্ধু হত্যা মামলা চূড়ান্ত রায় দেয়া বেঞ্চেও সদস্য ছিলেন তিনি। 2015 সালের 17 জানুয়ারি প্রধান বিচারপতি হিসেবে শপথ নেয়া সুরেন্দ্র কুমার সিনহার জন্ম মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার তিলকপুর গ্রামে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা শেষে 1974 সালে সিলেটে কর্মজীবন শুরু করেন। 1978 সালে হাইকোর্টে এবং 1990 সালে আপিল বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 1999 সালে হাইকোর্টের বিচারক হিসেবে নিয়োগ পান। 2009 সালের জুলাইয়ে আপিল বিভাগের বিচারপতি হন সাবেক এই প্রধান বিচারপতি। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সাবেক বিচারপতি এসকে সিনহার রায়ের মাধ্যমে আবারও প্রমাণিত হলো কেউ আইনের ঊর্ধ্বে নয়, সবাইকে আরও সতর্ক থাকতে হবে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। দুপুরে সচিবালয়ে সিনহার রায় পরবর্তী প্রতিক্রিয়ায় একথা বলেন তিনি। রাষ্ট্রের উচ্চ পদে থাকলেও তাকে কর্মকাণ্ডের হিসাব দিতে হবে বলে জানান আইনমন্ত্রী। তিনি আরও বলেন, কেউই স্বচ্ছতা ও জবাবদিহিতার ঊর্ধ্বে নয়। প্রমাণিত হলো যে কেউই আইনের ঊর্ধ্বে নয় এবং যেই কোনো সাংবিধানিক পদ বা গুরুত্বপূর্ণ সরকারি পদে থাকে তার কর্মকাণ্ডের হিসাব তাকে দিতে হয়। তো সেই ক্ষেত্রে এটা আমার মনে হয় যে একটা দৃষ্টান্ত স্থাপন করলো। সাবেক প্রধান বিচারপতি এসকে সিনহার কারাদণ্ডের দৃষ্টান্ত দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। মঙ্গলবার সন্ধ্যায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। এসকে সিনহা যখন প্রধান বিচারপতি ছিল, যতক্ষণ সরকারের খায়েশ মিটাইতে পারছে ততক্ষণ ভালো ছিল। যখন সরকারের খায়েশ মিটাইতে পারে না, তো এইটাতে একটা কিন্তু উদাহরণ সৃষ্টি হলো, দৃষ্টান্ত সৃষ্টি হলো যে প্রধান বিচারপতির 11 বছরের জেল হয়েছে। তাহলে আজকে যারা আদালতে আছে তাদের যে কোনোদিন আদালতে আবার এমন জায়গায় যেতে হবে না, তা তো নিশ্চয়তা নাই। ভাড়া বাড়ানোর আশ্বাসে ধর্মঘট স্থগিতের পর পণ্যবাহী যান চলাচল পুরোদমে শুরু হয়েছে। তবে 25 থেকে 30% বাড়তি ভাড়ার প্রভাবে বাজারে চালের দাম কেজি প্রতি 2 টাকার মতো বেড়েছে। ঊর্ধ্বমুখী তেল, ডাল, চিনির দামও। অর্থনীতিবিদরা বলছেন, জ্বালানি তেলের দাম বৃদ্ধির প্রভাবে আরও চাপে পড়বে সাধারণ মানুষ। ডিজেলের দাম এক লাফে 15 টাকা বৃদ্ধির প্রতিবাদে সারা দেশে পণ্যবাহী যান চলাচল কয়েকদিন বন্ধ রাখে শ্রমিক ও মালিকরা। সোমবার 30% ভাড়া বৃদ্ধির প্রস্তাব দেওয়ার পর মঙ্গলবার থেকে পুরোদমে চলাচল শুরু করেছে ট্রাক কাভার্ড ভ্যান। সকালে মোহাম্মদপুর চালের আড়তে দেখা যায় একের পর এক ভিড়ছে বিভিন্ন মোকাম থেকে আসা ট্রাক। ময়মনসিংহ মুক্তাগাছা থেকে কৃষি মার্কেট প্রতি বস্তায় আসতাম 30 টাকা করে, এখন প্রতি বস্তা আসা লাগতেছে 35 টাকা 40 টাকা করে। দিনাজপুর, কুষ্টিয়া, নাটোরসহ উত্তরবঙ্গের দূরপাল্লার ট্রাকে ভাড়া বেড়েছে আরও বেশি। এছাড়া গত সপ্তাহের শুরুতে ভারতীয় চাল আমদানি বন্ধের সুযোগে মিল মালিকরা দাম বাড়ায় এক দফা। সব মিলিয়ে চালের বাজার আরও গরম। খুচরা বাজারে সরু চালের কেজিতে 2 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 58 থেকে 68 টাকা এবং মাঝারি মানের চাল বিক্রি হচ্ছে 48 থেকে 56 টাকা কেজি দরে। 50 পয়সা অ্যাড হলো আমার ক্ষেত্রে, শুধু আমি আনতেছি যেটা, আর মিলার যেটা আনতেছে ধান কিনে আনতেছে মিল পর্যন্ত, তার ওইখানেও বাড়তেছে। আবার আমি যে সেল করতেছি, তো যারা নিচ্ছে তাদেরও 50 পয়সা কেজিতে বেড়ে যাচ্ছে। এই সব মিলে প্রতি কেজিতে আপনি ধরেন 2 থেকে 3 টাকা
চালের বাজার বৃদ্ধি অলরেডি শুরু হয়ে গেছে। গেল ২-৩ মাসে কয়েক দফায় ডাল, ভোজ্য তেল, চিনি, ময়দার মতো নিত্যপণ্যের দাম বেড়েছে। পরিবহন খরচ বাড়ায় সেসব পণ্যের দামও বাড়তি। ৬,৫০০ টাকা কাছাকাছি ছিল, কিন্তু এখন মূলত ৭,৫০০ টাকা হয়ে গেছে বাজার। এখন কিন্তু ডাল, চিনি, আটা, ময়দা, তেল এগুলোর উপর কিন্তু প্রভাব পড়তেছে। জ্বালানি তেলের মূল্য বৃদ্ধিতে কৃষি পণ্যের উৎপাদন ও পরিবহন খরচ কয়েক স্তরে বাড়ে। তাই সামগ্রিকভাবে মূল্যস্ফীতি বেড়ে যাওয়ার আশঙ্কা করছেন অর্থনীতিবিদরা। পরিবহনের এই ধরনের ব্যয় বাড়লে যতটা ব্যয় বাড়ে তার চাইতে বেশি কিন্তু ভোক্তার উপরে সেই ব্যয়টা চাপিয়ে দেওয়ার একটা প্রবণতা আমরা দেখতে পাই, এবং এর ফলাফল স্বরূপ আমরা কিন্তু এখনই দেখছি যে নিত্য প্রয়োজনীয় যে পণ্য, সেই নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কিন্তু বেড়ে যাচ্ছে। দেশের বিভিন্ন এলাকা থেকে ঢাকায় আসা পরিবহনের ভাড়া বাড়ায় এরই মধ্যে পাইকারি পর্যায়ে কেজিতে ২ টাকা পর্যন্ত বেড়েছে সবজির দাম, যার প্রভাব খুচরা বাজারে পড়েছে আরও বেশি। হরি সাহা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। গণপরিবহনে ভাড়া বৃদ্ধি হলেও এখনও অধিকাংশ বাসে নেই নতুন ভাড়ার তালিকা। এতে ইচ্ছে মতো ভাড়া নেওয়া হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। প্রায় প্রতিটি বাসেই হচ্ছে বাকবিতণ্ডা। জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর সিএনজি চালিত বাস চিহ্নিতকরণে প্রশাসনের তৎপরতা নেই। এ অবস্থায় পরিবহন খাতে নৈরাজ্যের জন্য বিআরটি এর উদাসীনতাকেই দায়ী করছে পরিবহন বিশেষজ্ঞরা। নতুন ভাড়ার বিষয়ে রোববার সিদ্ধান্ত নেওয়া হলেও মঙ্গলবার দুপুর পর্যন্ত নতুন ভাড়ার চার্ট পাওয়া যায়নি বলে জানায় গণপরিবহনের চালক হেলপাররা। এ অবস্থায় তাদের বাড়তি ভাড়া নিয়ে ক্ষোভ জানায় যাত্রীরা। ভাড়ার কোনো টাইম লিমিট নেই, বাসের কোনো সিস্টেম নেই, যে যেভাবে পারছে সেভাবে ভাড়া নিচ্ছে। যারা গাড়ির ড্রাইভার, যারা কন্ডাক্টর, তারাও নির্দেশনাটা জানে না আর যাত্রীও জানে না, জাস্ট একটা পার্সেন্টেজ দিয়া সেখানে ছেড়ে দিছে। বিআরটিএ ২৭% ভাড়া বাড়ালেও রাজধানীর বেশিরভাগ গণপরিবহনে ৫০% পর্যন্ত বাড়তি ভাড়া আদায় করা হচ্ছে বলে অভিযোগ যাত্রীদের। পেট্রোলের দাম বেড়ে গেছে, তেলের দাম বেড়ে গেছে, তো সবাইকে ৫ টাকা করে বা ১০ টাকা করে বেশি দিতে হচ্ছে। সেদিন গেছে ২০ টাকা, আজকাল ৩০ টাকা চাইতেছে। ভাড়ার তালিকা না থাকায় বাকবিতণ্ডা বেড়েছে বলে স্বীকার করেছে চালকরা। বাড়তি একটা যায় ঝামেলা শুরু হয়ে যাইতেছে, এরাও ভাড়া দিতে চায় না, আমাদেরও একটু কষ্ট হইতাছে ভাড়া আদায় করার জন্য। কন্ট্রাক্টরের লগে ঝগড়া হইতাছে, কথা কাটাকাটি হচ্ছে। নতুন প্রজ্ঞাপনে গ্যাস, অকটেন ও পেট্রোল চালিত যানবাহনে নতুন ভাড়া কার্যকর হবে না বলা হলেও তা তদারকিতে নেই বিআরটি এর কার্যক্রম। এ অবস্থায় সংস্থাটির গাফিলতিকেই দায়ী করছেন পরিবহন বিশেষজ্ঞরা। বিআরটিসি বাস থেকে শুরু করে প্রাইভেট সেক্টরের বাস যেগুলো চলছে সবগুলি কিন্তু ইনফরমেশন তাদের কাছে থাকার কথা ছিল, কিন্তু এই ইনফরমেশনটা তারা আসলে আমি যেটা বলবো যে যেটা নেওয়ার কথা ছিল সাধারণত তারা নিচ্ছেন না, এবং অনেক সময় ফিটনেসে গিয়েও আমরা দেখছি যে ৪২টা উপকরণ তাদেরকে কিন্তু যাচাই বাছাই করার কথা, সেটাও কিন্তু ঠিক মতন করছে না। বিআরটির একটা দায়িত্ব হচ্ছে একটা ডাটাবেস তৈরি করা, সেই ডাটাবেসের মধ্যে প্রত্যেকটা ভেহিকেলের যে রেজিস্ট্রেশন নাম্বার আছে সেই রেজিস্ট্রেশন নাম্বার এগেনস্টে সেটা কি সিএনজি ড্রিভেন নাকি ডিজেল ড্রিভেন সেই ইনফরমেশনগুলি রাখা। নতুন ভাড়া কার্যকরে বিআরটি এর মনিটরিংয়ের কথা থাকলেও সকাল থেকে সড়কে নেই কোনো তৎপরতা। নাহিদ কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার জন্য পরিবহন মালিক শ্রমিক ফেডারেশনের নেতাদের প্রতি আহ্বান জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সকালে সচিবালয়ে এক ব্রিফিংয়ে তিনি আরও বলেন, যারা অতিরিক্ত ভাড়া আদায় করছে তাদের পরিবহনের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। আমি মালিক ও শ্রমিক ফেডারেশনের নেতৃবৃন্দকে পুনর্নির্ধারিত হারের চেয়ে বেশি ভাড়া আদায় এবং যাত্রী ভোগান্তি থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি। তা না হলে দায়ী পরিবহনের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। ডিজেলের মূল্য এবং বাসের ভাড়া বৃদ্ধি অমানবিক উল্লেখ করে তা পুনর্নির্ধারণের দাবি জানিয়েছে 14 দল। মঙ্গলবার বিকেলে জোট সমন্বয়ক আমির হোসেন আমর স্কাটনের বাসভবনে জোটের অন্য দলগুলোর সঙ্গে বৈঠক করেন। বৈঠকে একসঙ্গে ডিজেল কেরোসিন লিটারে 15 টাকা বৃদ্ধিকে অযৌক্তিক উল্লেখ করে জোটের নেতারা বলেন, এর কারণে মানুষের জীবনযাত্রার উপর বাড়তি চাপ পড়ছে, এটি অমানবিক। বৈঠকে ইউপি নির্বাচনে সহিংসতা নিয়ে উদ্বেগ জানান 14 দলের নেতারা। এ সময় তারা ভোটে জনগণের অংশগ্রহণ নিশ্চিত করার তাগিদ দেন। ডিজেলের মূল্য হঠাৎ করে একসাথে 15 টাকা বৃদ্ধি করাটা ঠিক হয়নি। বাস ভাড়া বৃদ্ধি, জনগণের যে দুর্দশা সেটা আমাদের দৃষ্টিগোচর হয়েছে। আমরা মনে করি এটা একটা অমানবিক পদক্ষেপ নেওয়া হয়েছে। বাস ভাড়া বৃদ্ধিটা অত্যন্ত বেশি ভাড়া হয়েছে।
জ্বালানি তেল ও গ্যাস সহ নিত্যপণ্যের দাম কমানোর দাবিতে বরিশাল, নাটোর সহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন হয়েছে। সকালে বরিশালের সদর রোডে মানববন্ধনের করে ইউনাইটেড কমিউনিস্ট লীগ, পরে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করে তারা। একই দাবিতে মানববন্ধন হয়েছে নাটোরেও। সকালে জেলা প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ এই মানববন্ধন করে। এ সময় বাসের ভাড়া বৃদ্ধির প্রতিবাদ জানান বক্তারা। পরে জ্বালানি তেল, গ্যাস সহ নিত্যপণ্যের দাম অবিলম্বে কমানোর দাবি জানান তারা। এদিকে নারায়ণগঞ্জে অতিরিক্ত ভাড়া আদায় করার প্রতিবাদ জানিয়েছে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। এ সময় সঠিক দূরত্ব নিরূপণ করে ভাড়া নির্ধারণের দাবি জানান তারা। রাজধানীর আজিমপুরে বাবার হাত ধরে স্কুলে যাওয়ার পথে দেয়াল ধসে মারা গেল জিহাদ নামের প্রথম শ্রেণীর এক শিশু। মঙ্গলবার সকালে আজিমপুরের ওয়েস্ট এন্ড স্কুলের সামনের গণপূর্তের কলোনির পুরনো দেয়াল ধসে এ দুর্ঘটনা ঘটে। পুলিশ জানিয়েছে, রাস্তায় হাঁটার সময় হঠাৎ দেয়ালটি ধসে পড়ে। আহত শিশুকে হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ৯ নভেম্বর সকাল ৮:১০টা আজিমপুরের সমাজসেবা অধিদপ্তরের প্রথম শ্রেণীর ছাত্র জিহাদ বাবা নাজির হোসেনের সাথে যাচ্ছিল স্কুলে। আজিমপুরের ওয়েস্ট এন্ড স্কুলের সামনে পৌঁছালে হঠাৎ ধসে পড়ে রাস্তার পাশের দেয়াল। নিচে চাপা পড়ে শিশু ও তার বাবা। অল্পের জন্য বেঁচে যান এক মোটরসাইকেল আরোহী। এ সময় ছুটে আসেন অনেকেই। ইট সরিয়ে বের করা হয় গুরুতর আহত শিশু জিহাদকে। ব্যাটারি চালিত একটি অটোরিকশায় শিশুটিকে নেওয়া হয় হাসপাতালে। ঢাকা মেডিকেলে নেয়ার পর চিকিৎসক শিশু জিহাদকে মৃত ঘোষণা করেন। এই যে তার উপরে ইটটা গেছে, আবার এটা ভাঙি পড়বে, আর একটা অ্যাক্সিডেন্ট হবে। ওইদিকে আপনার ওই ফোরসানা আপনার দেখেন সম্পূর্ণতা বাঁকা তারা হয়েছে। এটার একটা ব্যবস্থা নেওয়া হতো অবশ্যই উচিত, না হয়তো মানুষ আরও বিপদে পড়বে। পুলিশ জানিয়েছে, ধসে পড়া দেয়ালটি আজিমপুর কলোনির। এটি অনেক পুরনো হওয়ায় ভেঙে পড়েছে। রাস্তা এখান থেকে একটা বাচ্চা তার বাবার সঙ্গে স্কুলে যাচ্ছিল, আরও পথচারী হয়তো ছিল, তো হঠাৎ করে ওয়ালটা ভেঙে পড়লে বাচ্চাটা ওয়ালের নিচে পড়লে তাকে ঢাকা মেডিকেলে নেওয়া হয়েছে। ওখানে ডাক্তার তাকে মৃত ঘোষণা করেছে। এখন বিধি মোতাবেক আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। মাসুদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আবারও চলন্ত বাস থেকে ছুঁড়ে ফেলা হলো এক কিশোরীকে। ঘটনাটি মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণি এলাকায়। পরে তাকে আহত অবস্থায় কুমিরটলা হাসপাতালে নেওয়া হলে মৃত ঘোষণা করেন চিকিৎসক। প্রত্যক্ষদর্শীরা জানান, তুরাগ বাস থেকে কিশোরীকে ফেলে দেওয়া হয়। তার পরিচয় নিশ্চিত করা যায়নি জানিয়ে পুলিশ বলছে, এ ঘটনায় মামলা করা হবে। এই কিশোরীর বয়স আনুমানিক 10 থেকে 12 বছর। মঙ্গলবার সকালে রাজধানীর প্রগতি সরণি এলাকায় যমুনা ফিচার পার্কের বিপরীত পাশের রাস্তায় চলন্ত একটি বাস থেকে তাকে ফেলে দেওয়া হয়। রাস্তা থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পথচারীরা। পরে চিকিৎসক মৃত ঘোষণা করলে আবারও তাকে ঘটনাস্থলে নিয়ে আসে তারা। পরে খবর পেয়ে ভাটারা থানা পুলিশ তার মরদেহ থানায় নিয়ে আসে। প্রত্যক্ষদর্শীরা জানায়, তুরাগ পরিবহনের একটি বাস থেকে তাকে ধাক্কা দেওয়া হয়। পিকআপ আছে না, পিকআপ লিয়ে আইছি, এদিক দিয়ে ইউটার্ন লইছি। আউনের সময় মনে করেন যে এই জায়গার মধ্যে একটা বাচ্চা পড়ে রয়েছে। কেউ যা রাজি হলেন না, আমি আর চেঞ্জ হল। আর পুলিশ ছিলেন আরো একজন, উনি উড়াই দেন আর কি, গাড়িতে জলে নিয়ে যান হাসপাতালে নিয়ে গেলে হয়তো ভর্তি হলে চিকিৎসা হলে ভালো হবে। একটা তুরাগ বাস থেকে একটা মেয়েকে এরকম গলা ধাক্কা দিয়ে ফালাই দিয়েছে। এখনও কিশোরীর নাম পরিচয় জানা যায়নি। এটি দুর্ঘটনা নাকি হত্যাকাণ্ড এই বিষয়ে তদন্ত চলছে। পুলিশ বলছে, তাকে ধর্ষণ করা হয়েছে কিনা তা ময়নাতদন্তের পর জানা যাবে। লাস্ট রিকভারি করছি, করে প্রাথমিক সুরতাল করছি। প্রাথমিক সুরতালে তেমন কোনো সিমটম পাওয়া যায় নাই। কেউ বাসের কথা বলছে, বাট সে বাসটা আইডেন্টিফাই করতে পারতেছি না, স্পেসিফিক কেউ বলতেও পারছে না। রাস্তায় পড়েছিল, বাসে থেকে ফেলে দিয়ে গেছে। জিজ্ঞাসাবাদের মাধ্যমে বাসটি শনাক্ত করার চেষ্টা করছে পুলিশ। বন ইবনে কামাল, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানী চকবাজারের এসকে টাওয়ারে প্লাস্টিক গুদামের আগুন ফায়ার সার্ভিসের 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের 9টি ইউনিট। এর আগে বিকেল 4:30টার দিকে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিস জানিয়েছে, এসকে টাওয়ারের 6তলা ভবনে 3 তলায় আগুনের সূত্রপাত হয়। এই অগ্নিকাণ্ডের প্রাথমিকভাবে কারণ, হতাহত ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেনি ফায়ার সার্ভিস। ভবনের ভেতরে প্রচণ্ড ধোঁয়ার কুণ্ডলীর সৃষ্টি হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। দক্ষিণ এশিয়ায় প্রথম করোনার মুখে খাওয়ার ওষুধ মনলুপিরাভির বাজারে আনলো বেক্সিমকো ফার্মা। ইমোরিভির নামে আজ থেকেই সারা দেশে পাওয়া যাচ্ছে এটি।
এ ওষুধ মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় 50 ভাগ। 18 বছরের বেশি বয়সীদের জন্য ব্যবহার করা যাবে এ ট্যাবলেট। করোনার প্রথম খাবার ওষুধ মলনুপিরাভির। যুক্তরাষ্ট্রের দুটি প্রতিষ্ঠান যৌথভাবে তৈরি করেছে মলনুপিরাভির ট্যাবলেট। 170টি সেন্টারে গবেষণায় এর কার্যকারিতা প্রমাণিত হয়েছে। দক্ষিণ এশিয়ায় প্রথম এ ওষুধ বাজারে এনেছে বেক্সিমকো ফার্মা, নাম ইমোরিভির। ল্যাব টেস্টের পর জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছে ঔষধ প্রশাসন অধিদপ্তর। তবে এই ট্যাবলেট করোনা টিকার বিকল্প নয়। একটা বিশাল আন্তর্জাতিক বাজার রয়েছে এবং আমরা যেহেতু পেটেন্ট ওয়েভার পাই WTO টিপস এগ্রিমেন্ট অনুযায়ী, সেজন্য আমরা এই মেডিসিনটা তৈরি করতে পেরেছি এবং সাউথ এশিয়া সহ পৃথিবীর বিভিন্ন দেশে এক্সপোর্ট করারও একটা বিশাল সম্ভাবনা আমাদের রয়েছে। হালকা ও মাঝারি ধরনের করোনা সংক্রমণে মলনুপিরাভির ব্যবহার করতে হয়। এটি মৃত্যু ও হাসপাতালে ভর্তির ঝুঁকি কমায় 50 ভাগ। 5 দিনে 40টি ট্যাবলেট খেতে হয়। প্রতিটি ট্যাবলেটের দাম পড়বে 70 টাকা। 18 বছরের নিচে খাওয়ানো যাবে না এই ট্যাবলেট। উপসর্গ যাদের রয়েছে কেবলমাত্র তাদেরকে এই ওষুধটি প্রয়োগ করা যেতে পারে এবং উপসর্গের 5 দিনের মধ্যে ব্যবহার করলে ভালো ফলাফল পাওয়া যাওয়ার সম্ভাবনা রয়েছে। মাইল্ড টু মডারেট কোভিড-19 ডিজিজ হয়েছে, এর সঙ্গে হাইপারটেনশন, ডায়াবেটিস মেলিটাস, ওবেসিটি এরকম যদি থাকে তাহলে এবং ডক্টররা যখন এটিকে প্রেসক্রাইব করবেন তখনই কিন্তু এটি ইউজ করা যাবে। দেশে মলনুপিরাভির উৎপাদনের অনুমোদন চেয়েছে আরও 9টি প্রতিষ্ঠান। হাসান মিসবা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। দেশে করোনায় আরও 3 জনের মৃত্যু হয়েছে, এর মধ্যে পুরুষ 2 এবং নারী 1 জন। এ নিয়ে মোট প্রাণহানি হল 27,904 জনের। 834টি ল্যাবে 24 ঘন্টায় 17,530 নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে 206 জনের। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 1.18%। মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, দেশে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো 15,71,434 জনে। সুস্থ হয়েছেন আরও 356 জন। এ নিয়ে মোট সুস্থ 15,35,390 জন। মানিকগঞ্জের পাটুরিয়া ঘাটে ডুবে যাওয়ার 13 দিন পর উদ্ধার হলো ফেরি আমানত শাহ। মঙ্গলবার দুপুরে ফেরিটি পুরোপুরি উদ্ধার করে পানিতে ভাসিয়ে তোলা হয়। ফেরিটিতে শতাধিক ছিদ্রের কারণে ডুবে যাওয়ার ঘটনা বলে ধারণা করছেন উদ্ধারকারীরা। মেরামত শেষে আবারও তা চালুর কথা জানিয়েছে BIWTA। পাটুরিয়ার 5 নম্বর ঘাটে কাত হয়ে ডুবে যাওয়ার পর ফেরি আমানত শাহকে উদ্ধারের নামে BIWTA। তাদের 6 দিনের চেষ্টা ব্যর্থ হয় চুক্তি করা হয় চট্টগ্রামের জেনুইন এন্টারপ্রাইজের সঙ্গে। গত 3 নভেম্বর থেকে কাজ শুরু করে প্রতিষ্ঠানটি। এই অভিযানে ব্যবহার করা হয় 6টি উইন্সবার্গ। অর্ধশতাধিক কর্মীর নিরলস চেষ্টায় মঙ্গলবার দুপুরে ফেরিটি ভাসিয়ে তোলা হয়। উদ্ধারকারীরা বলছেন, মেয়াদোত্তীর্ণ হওয়া ফেরিটিতে ছোট বড় শতাধিক ছিদ্র ছিল। এসব ছিদ্র দিয়ে ভেতরে পানি ঢুকে তা ডুবে যায় বলে ধারণা করা হচ্ছে। ছিদ্র বড় ছোট বলতে গেলে 100-র উপরেই হবে, 100-র উপরেই হবে। এগুলোর মনে করুন নাড়তে আজকে 3 দিন আমাদের সময় গেছে। এখন ভিতরে পানি কাদা জায়গা এগুলো ফেলাই দিয়েছে। এখন স্বাভাবিক যে আগের যেই অবস্থায় ছিল বর্তমানে ওই অবস্থায় ফেরিটা আছে। 2 দিন পর্যবেক্ষণে রাখার পর BIWTA-র কাছে ফেরিটি বুঝিয়ে দেওয়া হবে। এর মেরামতের জন্য নেওয়া হবে নারায়ণগঞ্জে। এরপর ফেরিটি আবারও চালুর কথা জানিয়েছে BIWTA। আমরা অতিরিক্ত 2 দিন জেনুইন এন্টারপ্রাইজ সহ আমরা এটার অবজারভেশনে রাখবো, যাতে এটা ডুবে না যায় আর কিছু না হয়, আর লিস্ট না হয় সেই হিসাবে। গত 27 অক্টোবর সকালে দৌলতদিয়া থেকে পাটুরিয়া 5 নম্বর ঘাটে নোঙরের সময় ডুবে যায় ফেরি আমানত শাহ। সে সময় ফেরিতে ছোট বড় 18টি যানবাহন ক্ষতিগ্রস্ত হলেও ঘটেনি কোনো প্রাণহানির ঘটনা। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর আমন্ত্রণে 5 দিনের রাষ্ট্রীয় সফরে প্যারিসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাজ্য থেকে প্যারিসে পৌঁছান তিনি। এ সময় দ্য গল বিমানবন্দরে তাকে লাল গালিচা অভ্যর্থনা জানানো হয়। এ সময় আর্মস স্যালুট দেওয়া হয় প্রধানমন্ত্রীকে। সফরের প্রথম দিনই ফ্রান্সের প্রেসিডেন্ট ছাড়াও প্রধানমন্ত্রী জক ক্যাস্টেক্সের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক হবার কথা রয়েছে। এছাড়া ফ্রান্সের সিনেটের প্রেসিডেন্ট জেরার্ড লারচার, প্রতিরক্ষামন্ত্রী ফ্লোরেন্স পার্লে, এয়ারবাস ও থ্যালাসের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে প্রধানমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ হতে পারে। এই সফরে বেশ কয়েকটি সমঝোতা সইয়ের পাশাপাশি নিরাপত্তা খাতে একটি লেটার অব ইন্টেন্ট সই হতে পারে বলে ধারণা করা যাচ্ছে।
আইনি মতামত নিয়ে ই কমার্স প্রতিষ্ঠানগুলোতে আটকে থাকা গ্রাহকদের টাকা শিগগিরই ফেরত দেওয়া হবে। মঙ্গলবার সচিবালয়ে ই কমার্স খাতের জটিলতা নিরসনে গঠিত কমিটির বৈঠক শেষে এ তথ্য জানান বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব AHM শফিকুজ্জামান। এছাড়াও ইভ্যালির বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয় নয়, হাইকোর্টের গঠিত বোর্ড সিদ্ধান্ত নেবে বলে জানান তিনি। দেশে ই কমার্স ব্যবসা করতে প্রতিষ্ঠানগুলোর ইউনিক বিজনেস আইডি বা UBID নেওয়া বাধ্যতামূলক করেছে সরকার, যার মাধ্যমে ই কমার্স ভিত্তিক সব প্রতিষ্ঠানকে একই ডেটাবেজের আওতায় আনা সম্ভব হবে। ই কমার্স খাতের জটিলতা নিরসনে গঠিত কমিটির তৃতীয় বৈঠক শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব জানান, ই কমার্স প্রতিষ্ঠানে নিবন্ধনের জন্য অনলাইনে আবেদন করতে একটি কাঠামো চূড়ান্ত করা হয়েছে। ই কমার্সের যে কোম্পানিগুলো তাদেরকে আওতায় আনছে এবং আপনারা জানেন যে এটা আমরা অলরেডি এটার হার্ড কপি করা হয়েছে, এটা সফট কপি এবং একটা অ্যাপস যেটা ডেভেলপ করা এটা A2I করে দিচ্ছে এবং আজকে A2I আমাদেরকে জানিয়েছে যেটা সেটা আমরা খুব শিগগিরই এটা আমরা লঞ্চ করতে পারবো। 1 জুলাইয়ের পর এসক্রো সিস্টেমে আটকা পড়েছে 214 কোটি টাকা, যার মধ্যে কিছু লেনদেনের ঘটনা বিভিন্ন মামলায় বিচারাধীন। মামলার বাইরে যে টাকা আছে তা পেমেন্ট গেটওয়ে থেকে সরাসরি ছাড় করা হবে। তবে পণ্য না পেয়ে যেসব গ্রাহক মামলা করেছেন তাদের টাকা পেতে দেরি হতে পারে। এছাড়াও ইভ্যালির বিষয়ে হাইকোর্টের গঠন করে দেওয়া বোর্ডই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে বলে জানান শফিকুজ্জামান। বাণিজ্য মন্ত্রণালয় এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া, যেহেতু মহামান্য হাইকোর্ট একটা কমিটি করে দিয়েছে। আর বাইরে যেগুলো বললেন আমরা কিন্তু টোটাল বাণিজ্য মন্ত্রণালয় করতেছি, এটা কিন্তু কোনো প্রতিষ্ঠানের কে ফোকাস করি না। বাণিজ্য মন্ত্রণালয় সবাইকে কিভাবে একটা আপনার শৃঙ্খলার মধ্যে আনতে চায় সেটাই আমরা করছি। দেশের ই কমার্স খাতে সুশাসন ফিরিয়ে আনতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে গঠিত কমিটি তাদের সুপারিশ চূড়ান্ত করেছে, যা বুধবার পাঠানো হবে মন্ত্রিপরিষদ বিভাগে। কপ্তিয়া মুমতাহানা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। স্বাধীনভাবে কাজের সুযোগ পেলে আবারও প্রধান নির্বাচকের দায়িত্বে ফিরতে আপত্তি নেই ফারুক আহমেদের, যদিও বিসিবি থেকে আনুষ্ঠানিক প্রস্তাব পাননি বলে জানান তিনি। বিশ্বকাপ ব্যর্থতায় মাহমুদুল্লাহকে এককভাবে দায় দিতে চান না, বরং ডমিঙ্গোর ব্যাপারে কঠোর সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে মত ফারুকের। ঘরের মাঠে টানা 2 সিরিজ জিতে প্রত্যাশা বাড়িয়েছিলেন মাহমুদুল্লাহরা, কিন্তু বিশ্বকাপে গিয়ে হতাশ করে বাড়ি ফিরেছে টিম টাইগার্স। ব্যর্থতা তদন্তে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি গঠন করেছে বিসিবি, কিন্তু বিশ্বকাপের জন্য আদর্শ প্রস্তুতি কি নিতে পেরেছিল বাংলাদেশ দল সেটা বলছে না কেউই। স্কটল্যান্ড ব্যর্থতার পর কথা লড়াইয়ে মেতেছিল বিসিবি ও ক্রিকেটাররা। কোড অফ কন্ডাক্টের বালাই ছিল না কারোরই। দিন শেষে প্রভাব পড়েছিল মাঠের পারফরমেন্সে, তাই ভবিষ্যতে সতর্ক হওয়ার তাগিদ ফারুক আহমেদের। দেখে মনে হয়েছে যে প্লেয়াররা ওয়েট করছিল একটা ভালো খেলা খেললেই তারা কথার জবাব দিবে, আবার হয়তো বা ম্যানেজমেন্ট বড় অফিসিয়াল বা যারা আছে তারা চিন্তা করেছিল যে খারাপ করলে আমরা তাদের ধরতে পারবো। সো এবং এইটা কিন্তু খুব সহজে এড়ানো যায়। কীরকম করে, মানে ক্রিকেট বোর্ড তো আমি জানি দের ইজ এ কোড অফ কন্ডাক্ট ফর প্লেয়ার্স, কোড অফ কন্ডাক্ট থাকা উচিত অফিসিয়ালদেরও, ম্যানেজমেন্টেরও, যে তারা কতটুকু কীভাবে কী বলতে পারে, কতটুকু ডিরেক্ট বলতে পারে। মাঠে খেলেছেন 11 জন, কিন্তু ব্যর্থতার কাঠগড়ায় মাহমুদুল্লাহ। যদিও ঢালাওভাবে ব্যর্থতার দায় অধিনায়কের কাঁধে চাপাতে নারাজ ফারুক, তবে হেড কোচ ডমিঙ্গোর অপেশাদারী আচরণ নিয়ে আপত্তি আছে তাঁর। মাহমুদুল্লাহ কিন্তু আপনার দেশের মাটিতে যেই উইকেট হোক আপনি কিন্তু 2টা সিরিজ আপনাকে জিতিয়েছে, সেই যেই দিকে বিবেচনা করলে আসলে এবার কিন্তু আমাদের পারফরমেন্স ঠিকমতো আমরা করতে পারিনি। আসলে একটা সিরিজ আগে যখন সোহান টিমে আসলো, যখন সে একটা রিমার্ক করেছিল যে মুশফিক 2 ম্যাচ কিপিং করবে, সোহান 2 ম্যাচ কিপিং করবে, তারপরে দেখবো কে ভালো করছে, সে 5 নম্বর ম্যাচ। ইটস সো চাইল্ডিশ কথা যেহেতু উঠেছে, এবং আমি যতদূর তাকে দেখেছি আমার মনে হয় হি ডাজন্ট গো উইথ ইট। আমার মনে হয় হি শুড বি লাইক টাইম হ্যাজ কাম টু সে গুড বাই অর সামথিং। দলের ভরাডুবিতে টনক নড়েছে বিসিবির, আমূল পরিবর্তন আসছে সব জায়গায়। শোনা যাচ্ছে আবারও দায়িত্ব পাচ্ছেন সাবেক প্রধান নির্বাচক ফারুক আহমেদ। বিসিবি সভাপতি লন্ডন থেকে ফিরলে আসতে পারে আনুষ্ঠানিক ঘোষণা। কোনোদিন এরকম আসে তাহলে ডেফিনেটলি আমি ওইভাবেই চিন্তা করবো যে কাজের স্কোপ কতটুকু, যে কারণে আমি তো একটা পার্টিকুলার কারণে আমি কাজটা ছেড়েছিলাম। সো ওই জিনিসটা কতটুকু ইমপ্রুভ করবে, স্বাধীনতা কতটুকু কাজ করতে পারবো কিনা, কাজের স্কোপ আছে নাকি। লিটন সৌম্যদের ব্যর্থতায় পাকিস্তান সিরিজে দেখা যাবে নতুন কিছু মুখ। ইতিমধ্যে সুজনের পাঠশালায় চলছে 7 ক্রিকেটারের অনুশীলন। বিসিবির এমন উদ্যোগকে সাহসী সিদ্ধান্ত বলছেন ফারুক আহমেদ। সাইফুল মজুমদার, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। তামিমের কাছ থেকে শাহিন শাহ আফ্রিদির বাউন্স আর ইয়র্কার সামলানোর টোটকা পেয়েছেন ইমন হৃদয়রা।
সিনিয়রদের দেয়া এই পরামর্শে নিজেদের গড়ে তুলতে চান হৃদয়। পাকিস্তান সিরিজে সুযোগ পেলে সেরাটা দেওয়ার প্রত্যয় এই ব্যাটারের। বিশ্বকাপে ভরাডুবিতে নতুনের বার্তা। টিম ডিরেক্টর সুজনের ক্লাসে 7 ক্রিকেটার তৈরি হচ্ছেন আগামীর জন্য। পাকিস্তান সিরিজে টি-20তে নতুন মুখের সম্ভাবনা জোরালো, সেই তালিকায় তৌহিদ হৃদয়ের নামও আছে। মেইন কাজটা হতেছে আমাদের ফোকাস বাড়ানো, রেঞ্জ হিটিং প্র্যাকটিস হইতেছে। সুজন স্যার আমাদের দেখাইতেছেন কীভাবে আমাদের আর কি রেঞ্জ হিটিংয়ের আরও করতে হবে। প্র্যাকটিস করতেছি, এখন দেখা যাক, আল্লাহ ভরসা। যুব বিশ্বকাপ জয়ী সতীর্থ শরীফুল শামীম এখন জাতীয় দলে। হৃদয় সেখানে পৌঁছে ধারাবাহিক হতে চান। পাকিস্তান সিরিজে সুযোগ হবে কিনা তা জানা নেই, তবে তৈরি হচ্ছেন সিনিয়রদের পরামর্শ নিয়ে। তামিম ভাই সবসময় আমাদের ইন্সপায়ার করে। তামিম ভাইয়ের কাছ থেকে আমরা সবসময় ভালো ভালো কথাই শুনি। আমাদের কীভাবে আমরা আরও ভালো করব, কীভাবে আমাদের নেক্সট স্টেপগুলোতে কী কী ফেস করা লাগতে পারে, আমরা সবসময় রেডি থাকি মেন্টালি। যে এই সামনের এই যেমন পাকিস্তান সিরিজে তামিম ভাই বলতেছিল যে আমাদের শাহিন শাহ আফ্রিদির ব্যাপারে ওই প্রথম 6টা বলের ভিতরে ইয়র্কার মারবে। তো আমরা আসলে এই ছোটো ছোটো ইনফর্মগুলো যদি আগে থেকে জানতে পারি, এটা আমাদের জন্য মানে ইজি হয় মাঠের ভিতরে যায়। বিশ্বকাপ ব্যর্থতায় প্রশ্নের মুখে জাতীয় দল। পাকিস্তান সিরিজে কামব্যাকের চ্যালেঞ্জ কঠিন। বাবরের দল এই ফরম্যাটে অনেক এগিয়ে গেছে, তবে নিজস্ব কন্ডিশন বলেই ভালো কিছুর আশা দেখছেন হৃদয়। অবশ্যই চ্যালেঞ্জিং হবে, কারণ আমরা ফিল করি যে অবশ্যই আমরা ঘরের মাঠে আমরা ভালো টিম। আমাদের সাথে অত সহজে আমরা বিট হব না ইনশাল্লাহ। তারপর আমাদের টাফ সময় যাইতেছে, কিন্তু আমি মনে করি, পার্সোনালি ফিল করি যে যদি আমরা আমাদের ভালো বেস্ট এফোর্টটা দিয়ে খেলতে পারি, সবাই সবার জায়গা থেকে ভালো কিছু করতে পারি, ইনশাল্লাহ ভালোভাবে ওভারকাম করব। জাতীয় দলের আবহে এসে রোমাঞ্চিত হৃদয়। যুব বিশ্বকাপ জয়ের অভিজ্ঞতা, সাহস নিয়ে এগুতে চান। মূল বিশ্বকাপ জয়ের স্বপ্নও দেখেন হৃদয়। মুহাম্মদ নাজিম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এবার টি-20 বিশ্বকাপের খবর। টি-20 বিশ্বকাপের ফাইনালে ওঠার লড়াই শুরু হচ্ছে কাল। প্রথম সেমিতে ওয়ানডে বিশ্বকাপের 2 ফাইনালিস্ট ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। ধারাবাহিকতা ধরে রেখে অদম্য ইংল্যান্ডকে হারাতে চান উইলিয়ামসন। অন্যদিকে নিজেদের স্কিল ও আত্মবিশ্বাসে ফাইনালে যেতে মরিয়া মর্গ্যান। আবুধাবিতে ম্যাচটি শুরু কাল বাংলাদেশ সময় রাত 8টায়। 2 বছর আগের সেই ফাইনালের কথা ক্রিকেট ভক্তরা ভোলেনি, কখনোই ভুলতে পারবে না নিউজিল্যান্ড। ভাগ্য সেদিন মুখ ফিরিয়ে নিয়েছিল। উইলিয়ামসন গাপটিলদের কান্নার বিপরীতে বিশ্বজয়ের আনন্দে মেতেছিল ইংল্যান্ড। 2016 টি-20 বিশ্বকাপেও বিদায় নিতে হয়েছে তাদের কাছে। সেই আক্ষেপ কিছুটা কমেছে টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতে। টি-20তেও দারুণ ধারাবাহিক হয়ে উঠেছে নিউজিল্যান্ড। তার ফলস্বরূপ তৃতীয়বারের মতো টি-20 বিশ্বকাপে সেমিতে। অভেদ্য দুর্গ হয়ে ওঠা ইংল্যান্ডকে কি এবার হারাতে পারবে? কাজটা কতটা কঠিন জানা আছে উইলিয়ামসনের। বোল্ড সাউদিদের ফর্ম তো ভালো কিছুর ইঙ্গিত দিচ্ছে, তবে আবুধাবির উইকেটে বড় দায়িত্ব নিতে হবে ব্যাটসম্যানদের। ওদের দলে অনেক ম্যাচ উইনার আছে, বলতে পারেন সবাই ম্যাচ জেতানোর ক্ষমতা রাখে। ইংল্যান্ডের সাথে গত কয়েক বছর অনেক বিগ ম্যাচ খেলেছি। আমাদের ইতিবাচক দিক হচ্ছে সবাই উন্নতি করতে চায়। এবার অবশ্যই আমরা আশাবাদী। 2010 শিরোপা জেতার পর গেলবার খেলেছে ফাইনালে। বড় ম্যাচের আগে বড় ধাক্কা হয়ে এসেছে জেসন রয়ের ছিটকে যাওয়া। তবে লম্বা ব্যাটিং লাইন আপ আর অলরাউন্ড অপশন নির্ভর রাখছে ইংল্যান্ডকে। সেমিফাইনালের রোমাঞ্চকর লড়াইয়ে রয়ের শূন্যতা পূরণ হবার নয়, তবে আমরা জানি আমরা কতটা ধারাবাহিক, স্কিলের দিক দিয়ে কতটা শক্তিশালী। ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারলে ফল আমাদের পক্ষেই আসবে। 2 দল টি-20তে মুখোমুখি হয়েছে 21 বার, যার মধ্যে 13 জয় ইংল্যান্ডের আর 7 বার জিতেছে নিউজিল্যান্ড। সবশেষ 5 মুখোমুখিতে লড়াইটা সমানে সমান। একটা ম্যাচ গড়িয়েছে সুপার ওভারে, সেখানেও জয় ইংল্যান্ডের। লর্ডসে সেই লড়াই ফিরে আসছে আবুধাবিতে। ম্যাচের আগে কথার লড়াইয়ে উইলিয়ামসন ও মর্গ্যান একে অপরকে সমীহ করলেও মাঠে কেউ কাউকে ছাড় দেবে না নিশ্চিতভাবেই। আর তাতে আভাস পাওয়া যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটা ম্যাচের। আর সেই লড়াইয়ে জয়ী হবে কে, নিউজিল্যান্ড নাকি ইংল্যান্ড, দেখার অপেক্ষা। মাঝারুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। আইসিসি টি-20 ওয়ার্ল্ড কাপ আপডেট সৌজন্যে ওয়ালটন স্মার্ট এসি।
বৃষ্টিতে আজও হয়নি চার জাতির টুর্নামেন্টে বাংলাদেশ সিশেলস ম্যাচ। সকালে ম্যাচ স্থগিতের পর কাল বিকেলে খেলা হওয়ার কথা জানা যায়। বারবার সূচি পরিবর্তনে আয়োজকদের আন্তরিকতা নিয়ে প্রশ্ন উঠছে। এদিকে শ্রীলঙ্কা মালদ্বীপ ম্যাচ দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়েছে, যেখানে 4 গোলে পিছিয়ে থেকেও অবিশ্বাস্যভাবে ম্যাচ ড্র করে স্বাগতিক শ্রীলঙ্কা। কলম্বোয় টানা বৃষ্টি 4 জাতি টুর্নামেন্টে বাধা হয়েছে। বাংলাদেশ সিশেলস ম্যাচ দিয়ে উদ্বোধনের কথা ছিল 8 নভেম্বর। ম্যাচের 18 ঘন্টা আগে একদিন পেছানোর ঘোষণা আসে। এবার ম্যাচ ডেতে এসে আবারও পেছানোর কথা জানায় আয়োজকরা। অথচ ভেন্যু রেসকোর্স স্টেডিয়ামে এদিন শ্রীলঙ্কা মালদ্বীপ ম্যাচ হয়েছে ঠিকঠাক। রাতে হওয়ার কথা থাকলেও বাংলাদেশের খেলা সরিয়ে স্থানীয় সময় বিকেলে এই ম্যাচ দিয়ে হয়েছে টুর্নামেন্টের উদ্বোধন। ম্যাচের পুরোটা সময় ছিল না বৃষ্টি বাগড়া। রুদ্ধশ্বাস ম্যাচ শেষ হয় 4-4 সমতায়। বারবার সূচি বদলে বিরক্ত বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট প্রশ্ন তুলছে আয়োজকদের আন্তরিকতা ও টুর্নামেন্টের মান নিয়ে। 3টা দিন আমাদেরকে প্রস্তুতি নিতে হয়েছে খেলার জন্য, আবার সেটা থেকে ফিরে যেতে হয়েছে। সুতরাং এটা কোচ, খেলোয়াড় সবার জন্য আসলে একটা কষ্টের হলো, কিন্তু আমাদের মূল লক্ষ্য যেটা সেটা হচ্ছে টুর্নামেন্টে অংশগ্রহণ করা এবং এখান থেকে একটা ভালো রেজাল্ট নিয়ে দেশে ফেরা। আবার সূচি বদলে অনুশীলনের আরও এক সেশন পেয়েছে বেঙ্গল টাইগার্স। আয়োজন সংক্রান্ত অসন্তোষ ভুলে মাঠের লড়াইয়ে ফোকাস ফুটবলারদের। সিশেলসকে হারিয়ে আসর শুরুর প্রত্যয় গোলকিপার জিকোর। ব্যাড ওয়েদারের কারণে বারবার ডেট চেঞ্জ হচ্ছে, এটা আমাদের হয়তো ভাগ্যরও অনেক বিষয় আছে, কারণ আমরা যেহেতু প্রফেশনাল প্লেয়ার, তো আমাদের মাইন্ডসেট থাকে যে আমরা পরের দিন খেলবো, আমরা কীভাবে মাইন্ডসেট। তো এখন যদি সকাল উঠে শুনি আবার ডেট চেঞ্জ, তো এটা একটা আমাদের জন্য বড় এফেক্ট ফেলে। তো তারপরেও সব কিছু ফেলে কিন্তু আমরা সামনে যে সিশেলসের সাথে ম্যাচ আছে এটা আমরা এনিহাউ উইন হতে চাই। বাড়তি 2 দিন শাপে বড় হয়েছে। প্রস্তুতি নিয়ে আক্ষেপ অনেকটাই কেটেছে লেমসের। এখন মাঠের ফুটবলে নিজেদের প্রমাণের পালা জামাল তপুদের। আবিদুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। চট্টগ্রামের মাঝিরঘাটে একটি রাসায়নিক গুদামে আগুনের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের 7টি ইউনিট। এ বিষয়ে আরও জানাতে চট্টগ্রাম থেকে যোগ দিয়েছেন সহকর্মী ইফতেখার ফয়সাল। এই মুহূর্তে আগুনের কি অবস্থা, কখন কিভাবে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটলো, ফায়ার সার্ভিস কি বলছে? এরই মধ্যে কিন্তু চট্টগ্রামের মাঝিরঘাটের যে রাসায়নিক গুদামে আগুন লেগেছিল সেটি নিয়ন্ত্রণে এসেছে। এখন থেকে প্রায় 20 মিনিট আগে সেটি নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের কর্মীরা, এবং এখন পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে এলেও সেখানে কিন্তু এখনো পর্যন্ত প্রচুর পরিমাণে ধোঁয়া রয়েছে, যার কারণে ফায়ার সার্ভিসের কর্মীরা এখনও সেখানে কাজ করে যাচ্ছেন যাতে একেবারে পুরোপুরি এটিকে ঝুঁকিমুক্ত রাখা যায়। আর ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের সঙ্গে আমাদের যেই কথা হচ্ছিল তারা যেটি বলছেন সেটি হলো 8:30টার দিকেই তারা মূলত আগুন লাগার খবর পান, এবং খবর পেয়ে তাদের পর্যায়ক্রমে 9টি ইউনিটকে তারা এই অগ্নি নির্বাপনের জন্য যুক্ত করেন। এবং তারা যেটি বলছেন সেখানে গিয়ে তারা যেটি দেখেছেন সেটি হলো সেখানে সোডিয়াম সালফেট, হাইড্রোজেন পারক্সাইড সহ বিভিন্ন যে পোশাক কারখানা সহ বিভিন্ন কারখানার প্রয়োজনীয় বিভিন্ন রাসায়নিক সেখানে মজুত করে রাখা হয়েছিল, এবং সেখানেই মূলত আগুন লাগে। এবং তারা বলছেন সেই আগুন নিয়ন্ত্রণের জন্য তাদেরকে বেশ বেগ পোহাতে হয়, কারণ হচ্ছে সেখানে যে অগ্নি নির্বাপন ব্যবস্থা সেটি থাকার কথা থাকলেও সেটি রাখা হয়নি, যার কারণে তাদের কিছুটা সময় লেগেছে। এবং তারা আরেকটি বিষয় বলেছেন সেটি হলো এখনো পর্যন্ত তারা প্রাথমিকভাবে সেই যে কারখানা পরিদর্শন করে, গুদামটি পরিদর্শন করে সেখানে কিন্তু কি কারণে আগুন লেগেছে সেটি এখনো তারা প্রাথমিকভাবে ধারণা করতে পারছেন না, কারণ তারা বলছেন তারা সেখানে গিয়ে এখনো আগুন লাগার মতো কোনো কারণ তারা খুঁজে পায়নি। এবং এই কারণে তারা এটি তদন্ত কমিটি গঠন করবে। তদন্ত কমিটি গঠনের পরেই মূলত এই বিষয়ে যে কি কারণে আগুন লেগেছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি সেটি নিশ্চিতভাবে জানা যাবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। আর এখানে যারা কর্মরত রয়েছেন তাদের সঙ্গে আমাদের কথা হয়েছিল, তারা বলেছেন যে মূলত বিভিন্ন দেশ থেকে যেই পোশাক কারখানা সহ বিভিন্ন প্রয়োজনে যেসব রাসায়নিকগুলো এখানে খালাস করা হয় কর্ণফুলীর এই ঘাটে, সেগুলোই মূলত এখানে তারা ভাড়া হিসাবে সেই গোদামটি ভাড়া দেন। তো এই ছিল মোটামুটি এখানকার খবর। চট্টগ্রাম থেকে কথা হচ্ছিল সহকর্মী ইফতেখার ফয়সালের সাথে। আগামী 15ই নভেম্বর থেকে সীমিত আকারে ট্যুরিস্ট ভিসা দেয়া শুরু করবে ভারত। সাধারণত 120 দিনের জন্য ভিসা দেয়া হলেও আপাতত 30 দিনের ভিসা দেওয়া হবে। সকালে ভারতে যাওয়ার পথে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে এসব কথা জানান ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী।
আখাউড়ায় তাকে স্বাগত জানান উপজেলার নির্বাহী কর্মকর্তা রুমানা আক্তার এবং থানার ওসি মিজানুর রহমান। 10 মিনিট অবস্থান করার পর তিনি ভারত চলে যান। করোনা মহামারীর কারণে 1.5 বছর ধরে ভ্রমণ ভিসা দেয়া বন্ধ রেখেছে ভারত। আপাতত 30 দিনের জন্য সিঙ্গেল এন্ট্রি ভিসা দেয়া হবে। করোনা সংক্রমণ এখনও পুরোপুরি নিয়ন্ত্রণে না আসায় এখন শুধু আকাশপথে যাওয়া যাবে। পরবর্তীতে স্থল ও রেলপথের জন্য ভিসা উন্মুক্ত করা হবে। দুর্গাপূজার সময় হিন্দু সম্প্রদায়ের উপাসনালয়, বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা নিয়ে বক্তব্যের জন্য পররাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি করেছে সম্মিলিত সনাতন পরিষদ। সকালে প্রেস ক্লাবে এই দাবি জানায় সংগঠনটি। তারা দাবি করেন 2001 থেকে 2021 পর্যন্ত সময়কালে দেশব্যাপী সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের উপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এবং সেই সাথে শাহাবুদ্দিন কমিশনের সুপারিশমালা বাস্তবায়ন করার দাবি জানান তারা। সাম্প্রদায়িক হামলায় ক্ষতিগ্রস্তদের দ্রুত ক্ষতিপূরণ দেওয়ারও দাবি জানায় তারা আরও দাবি করে বলেন, সাম্প্রদায়িক হামলা ও নৃশংসতা বন্ধের জন্য সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়ন ও বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। আমরা সরকারের কাছে এর প্রতিকার চাচ্ছি। বিচারহীনতার যে প্রবণতা তা পরিহার করে এই যে অন্যায়, একটি কোনো অজুহাত সৃষ্টি করে বারবার একটি সম্প্রদায়ের উপরে এভাবে অত্যাচার নিপীড়ন, এটা যাতে বন্ধ হয় তার জন্যই আমরা এগুলো দাবি করেছি। জলবায়ু পরিবর্তন ঝুঁকি হ্রাসে বাংলাদেশ এখন বিশ্বের রোল মডেল বলেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। তিনি আরও বলেন, সরকারের নবায়নযোগ্য জ্বালানির প্রতিশ্রুতি অর্জনেও ভূমিকা রাখছে এবং দেশ 2030 সালের মধ্যে নবায়নযোগ্য জ্বালানির লক্ষ্যমাত্রা পূরণে সক্ষম হবে। স্কটল্যান্ডের গ্লাসগোতে COP26 সম্মেলনের সাইড ইভেন্টে এক সংলাপে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন তিনি। যদি আমরা সমস্ত ডিজেল পাম্পগুলোকে সোলার ইরিগেশন পাম্প দিয়ে রিপ্লেস করতে পারি, তাহলে এটি আমাদের দেশকে যেমন উপকৃত করবে, একইভাবে এটি ধরিত্রীকেও উপকৃত করবে, কারণ ধরিত্রীর কার্বন এমিশন কমবে। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা পরিবেশের সুরক্ষায় দেশকে পিছিয়ে দেওয়ার জন্য সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দায়ী করেছেন। গ্লাসগোতে চলমান COP26 সম্মেলনে এ সমালোচনা করেন তিনি। সম্মেলনে যোগ না দেওয়ায় সর্বোচ্চ গ্রিনহাউস গ্যাস নিঃসরণকারী দেশ চীন ও রাশিয়ারও সমালোচনা করেছেন ওবামা। তিনি বলেন, ট্রাম্পের বৈরী মনোভাবের কারণেই জলবায়ু সংকট মোকাবিলায় যুক্তরাষ্ট্রে অগ্রগতি থমকে গিয়েছিল। 2015 সালের প্যারিস জলবায়ু চুক্তি থেকে ট্রাম্প প্রশাসন সরে আসায় পরিবেশ সুরক্ষায় যুক্তরাষ্ট্র কয়েক ধাপ পিছিয়ে গেছে বলে মন্তব্য করেন ওবামা। তিনি বলেন, প্যারিস চুক্তিতে থাকলে অনেক কাজ সহজ হতো। বেশিরভাগ দেশই এই চুক্তির আওতায় আসলেও জলবায়ু ইস্যুতে অগ্রগতি হয়নি। জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সাবেক ট্রাম্প সরকার ব্যর্থ ছিল বলেও জানান তিনি। মহাকাশ ভ্রমণে ভালোই সাড়া পাচ্ছে মার্কিন প্রতিষ্ঠান ভার্জিন গ্যালাকটিক। জুলাইতে প্রতিষ্ঠানের মালিকের ভ্রমণের পর থেকে টিকিট বিক্রি হয়েছে 100টি। এর আগেই টিকিট নিয়েছে 600 জন। মহাকাশে বেড়াতে যাওয়ার টিকিটের দাম $4.5 লাখ মার্কিন ডলার। জুলাইতে নিজস্ব যান ইউনিটি 22 দিয়ে প্রথমবার মহাকাশ ভ্রমণে যান ভার্জিন গ্যালাকটিকের মালিক ব্রিটিশ ধনকুবের রিচার্ড ব্রেনসন। এ সময় তার সঙ্গী হন 2 পাইলট সহ 5 জন। মহাকাশে পর্যটনের নতুন দুয়ার খোলার লক্ষ্যেই পরীক্ষামূলক অভিযান চালায় ব্রেনসন। 1 ঘন্টার সেই অভিযানে 85 কিলোমিটার উঁচুতে মহাকাশে পৌঁছে নিরাপদে ফিরে আসেন। ফিরেই দ্রুত পরিকল্পনা বাস্তবায়নের ঘোষণা দেন ভার্জিন গ্যালাকটিক। 2022 সালের শেষ নাগাদ বাণিজ্যিকভাবে মহাকাশে ভ্রমণ শুরুর লক্ষ্য ঠিক করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানের সিইও মাইকেল কোল গ্লাজিয়ার জানিয়েছেন, জুলাইয়ে রিচার্ড ব্রেনসন মহাকাশে যাওয়ার পর 100 টিকিট বিক্রি হয়েছে। প্রতিটি টিকিটের দাম প্রায় 4 কোটি টাকা। এর আগে 2004 থেকে 2014 সাল পর্যন্ত আগাম 600 টিকিট বিক্রি করে ভার্জিন গ্যালাকটিক। সে সময় টিকিটের মূল্য ছাড় দিয়ে $2 থেকে $2.5 লাখ করা হয়। নভোযানের সংখ্যা বাড়ানোর পাশাপাশি এর স্থায়িত্ব ও নির্ভরযোগ্যতা বাড়াতে কাজ করছে প্রতিষ্ঠানটি। এছাড়া কোনো জটিলতা ছাড়া চলাচলে একটি রোডম্যাপও তৈরি করা হচ্ছে। আশরাফ শুভ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।
আর এই ছিল বিরতিহীন সংবাদ রাত 9টায় বাংলাদেশের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরো বিস্তারিত জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং টুইটারে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য।